ইসলাম একেবারে বাংলাদেশে চলে আসবে সেটা তার পরিবারের কেউ ভাবতে পারেনি। বিশেষ করে রফিক মিয়া খুবই চিন্তিত হলেন, ভাবনায় পড়ে গেলেন। এখন যদি আমিরুল ইসলাম তাকে তার ফ্ল্যাট ছেড়ে দিতে বলে কোথায় যাবে? তাই তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন রফিক মিয়া। বড় ভাইজান তো দেশে ফিরে আসছে, তুমি তার সাথে এবং সিরাতের সাথে অনেক ভালো ব্যবহার করবে, আদর যত্ন করবে। তাদের খাবার দাবারে তুমি রান্না করে দিবে, যেন কোনো কিছুর কমতি না হয়। আমার মনে হচ্ছে তুমি ভয়ে আছো, ভাবছো ভাইয়া বাসা থেকে বের করে দিবে। এমনটা ভাবার কোনো কারণ নেই। তার কি পরিবারে আরও লোক আছে নাকি? তারা বাপ ছেলে দুইজন থাকবে। তাদের তো 2 রুম হলেই হয়ে যাবে। আর দুই সাইডে 2টা ফ্ল্যাটে 6টা রুম আছে। তাহলে তুমি সেই ভয় পাচ্ছ কেন? তারপরেও মানুষের মন বলা যায় না। যদি বলে এতদিন থেকেছো, এখন আমরা আসছি, তোমরা চলে যাও। আমাদের তো বেশি রুম দখল করা। আমার ছেলে, ছেলের বউ, মেয়ে সবাইকে নিয়ে সপরিবারে আমরা থাকছি। সিরাতকে যদি বিয়ে করায় তখন তো তাদের রুম লাগবে আরও বেশি। আচ্ছা শোনো, অবন্তীকে বলবে সিরাতের সাথে মিশতে, ভালো ব্যবহার করতে। অবন্তী যদি সিরাতকে হাতের মুঠোয় নিতে পারে তাহলে বড় ভাইজানকে রাজি করিয়ে সিরাতের সাথে অবন্তীকে বিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। রফিক মিয়ার কথা শুনে রুমা বলেন, আমি ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলবো। আমি চাই সিরাতের সাথে আমার মেয়ের বিয়ে হোক। ছেলেটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভদ্র। আমার মেয়েও কিন্তু অনেক সুন্দর এবং ভদ্র। সেও দেখতে শুনতে কম নয়। অবন্তীকে বলো যেভাবেই হোক সিরাতকে হাতের মুঠোয় নিতে। আমার মনে হয় কি জানো, রবিনের মেয়েকে সিরাতের কাছে বিয়ে দেওয়ার জন্য প্ল্যান করছে রবিনের বউ। আরে না না, সিরাত রবিনের মেয়েকে পছন্দ করবে না। বৃষ্টি কিন্তু অনেক মোটা দেখতে, আর আমার অবন্তীর মতো সুন্দর নয়। আমার মন বলছে সিরাত বৃষ্টিকে পছন্দ করবে না, করলে আমার মেয়েকে পছন্দ করবে। কথাগুলো বলে লেন রুমা আক্তার। বাংলাদেশে আসার পর থেকে সিরাত ভাবছে কাকে জিজ্ঞাসা করলে তার মায়ের ব্যাপারে জানতে পারবে। তার মায়ের বাড়িটা কোথায় সেটাও সে জানে না। সে সেখানে তার মাকে খুঁজে যাবে। সিরাত তার রুমা ফুপু এত আদর আপ্যায়ন দেখে তাকেই জিজ্ঞাসা করলো তার মায়ের সম্বন্ধে। আচ্ছা, আমার মা কেন চলে গিয়েছিল সেটা তুমি সত্যি করে বলো তো। সে চলে গেছে নাকি তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে? এটা শুনে রুমা আক্তার ভাতিজার মুখের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভঙ্গি করে বললেন, তুমি এখনও জানো না তোমার মায়ের পরপুরুষের সাথে সম্পর্ক ছিল, তোমাকে 3 বছরের রেখে চলে গেছে। এটা নতুন কিছু নয়, ছোট থেকে শুনে আসছি। যা সত্যি তা শুনতে চাই। আমার কেন জানি বিশ্বাস হয় না আমার মা এমনটা করছে। আমি আশা করব তুমি সত্যিটা বলবে। রুমা আক্তার বললেন, আমি যা বলছি তাই সত্যি। তোমার কেন বিশ্বাস হচ্ছে না আমার? কেন মিথ্যে বলবো তোমার সাথে? আচ্ছা ঠিক আছে, এখন বলো আমার মায়ের বাবার বাড়ি কোথায় ছিল, মানে আমার নানুর বাড়ি। রুমা আক্তারের মুখটা কালো হয়ে গেল। সিরাত কেন তাকে এত প্রশ্ন করছে সে বুঝতে পারছে না। রুমা আক্তার নিজেকে সামলে নিয়ে বললেন, তোমার নানা নানি কেউ বেঁচে নেই। তাদের বাড়ি কোথায় সেটা এখন আমার জানা নেই। আমার মামা খালা অবশ্যই আছে। আমার মায়ের বাবার বাড়ি কোথায় ছিল সেটা ফুপি তুমি ঠিকই জানো, বাট আমাকে বলবে না, সেটা আমি বুঝতে পারছি। আরে বাবা, আমি জানি না, শুনেছিলাম তাদের বাড়িঘর কিছুই নেই। তোমার মামা খালা কখনো এখানে আসেনি। তাদের সম্পর্কে আমি কিছু জানি না। জানলে তোমার বাবা জানতে পারে, তাকে প্রশ্ন করো এগুলো, সেই সঠিক তথ্য দিতে পারবে। সত্যি বাবা, আমি এগুলো কিছুই জানি না। সিরাত বুঝতে পারল তার ফুপি এ বিষয়ে কিছুই বলবে না তাকে। 3 চাচিকে জিজ্ঞাসা করে একই উত্তর শুনতে হয়েছে সিরাতকে। সে বুঝতে পারল এই ফ্যামিলির মানুষগুলো সবাই এক পক্ষ রয়েছে, কেউ তাকে সত্যি বলবে না। আশেপাশে কারো কাছ থেকে জানতে হবে তাকে। এই গ্রামের বাড়িতে যেতে হবে, কিন্তু গ্রামের বাড়ি আশেপাশে কাউকে তো চেনে না। কিভাবে কি করবে সেই ভাবনায় সিরাত সন্ধ্যাবেলা ছাদে বসে 1 কাপ কফি হাতে নিয়ে ভাবনায় ডুবে আছে সিরাত। তার পাশে এসে দাঁড়ালো অবন্তী। সিরাত অবন্তীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? আসলে আপনি আসার পর থেকে দেখি চুপচাপ আছেন, কথা বলেন না তেমন। কারণটা কি জানতে পারি? আসলে কারণ কিছুই না, আমি একটা ভাবনার মধ্যে আছি। সত্যিটা জানতে চাই, কিন্তু সত্যিটা আমি জানতে পারছি না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলবে, সত্যি বলবে? আমি আশা করি তোমার কাছ থেকে সত্যিটাই জানতে পারবো। অধিক আগ্রহ নিয়ে অবন্তী সিরাতকে জিজ্ঞাসা করলো, বলেন কি জানতে চান? আমি যদি সত্যি জানি তাহলে আপনাকে অবশ্যই বলবো। মিথ্যে কথা বলা আমি কখনোই পছন্দ করি না। তুমি আমার মায়ের সম্পর্কে কিছু জানো? যদি জেনে থাকো সত্যিটা বলো। আসলে আমার জন্মের আগে তো বড় মামকে এই বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, তাই তার সম্বন্ধে আমি কিছু জানি না। আম্মুর মুখে এবং মামিদের মুখ থেকে এটাই শুনছি। কি বললে? আম্মুকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? কিন্তু কী কারণে? হ্যাঁ, আমি এটাই শুনেছি, সে যেতে চায়নি নাকি, তাকে বড় মামা জোর করে তাড়িয়ে দিছে। বড় মামি নাকি খুব বড় অন্যায় করছিল, তাই মামা তার সাথে সংসার করেনি, ডিভোর্স দিয়ে তাড়িয়ে দেয়। কী অন্যায় করেছিল সেটা কি তুমি শুনেছ?
মামা তখন আমেরিকায় থাকতো আর আপনাকে নিয়ে বড় মামি থাকতো গ্রামের বাড়িতে। একদিন রাতে নাকি আব্বু ওয়াশরুমে যাবার জন্য উঠে তখন দেখে বড় মামির রুম থেকে একটা পুরুষ মানুষ বের হয়ে যাচ্ছে। আব্বুর সাথে আম্মুকে ডাক দেয় এবং আম্মু উঠে লোকটাকে দেখতে পেয়ে মামাদের ডাক দেয়। তারা সবাই লোকটাকে দেখে। মেজো মামা সেজো মামা যখন লোকটাকে ধরার জন্য যায়, লোকটা তখন দৌড়ে পালিয়ে যায়। এই কথা জানানো হয় মামাকে। মামা আমেরিকা থেকে এসে মামিকে ডিভোর্স দেয়। মামিকে বারবার বলেছিল সে এমন অন্যায় কাজ করেনি। আপনাকে রেখে মামিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। মামি পুলিশ নিয়ে এসেছিলেন আপনাকে তার কাছে নেওয়ার জন্য, তবু মামা আপনাকে দেয়নি। তারপর আপনাকে নিয়ে কয়েকদিনের মধ্যে আমেরিকায় চলে যায়। আপনাকে নিয়ে যাবার পর মামি নাকি একবার এসেছিল, তখন তার অবস্থা খুবই খারাপ, পাগল প্রায় এমন টাইপের। তারপর থেকে কখনো আসেনি বড় মামি। সিরাদের মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাকে বলা হয়েছে তার মা তাকে রেখে অন্যজনের সাথে পালিয়ে গেছে, কিন্তু অবন্তীর কথা বোঝা যাচ্ছে তার মা অন্যজনের সাথে পালিয়ে যায়নি, তার জন্য থানা থেকে পুলিশ পর্যন্ত নিয়ে আসছে। তবু ছেলেকে কাছে না পেয়ে হতাশ হয়ে পাগল প্রায় হয়ে গেছে একজন মা। সে মা কীভাবে অন্যজনের সাথে পালিয়ে যাবে? এখন কি তার মা বেঁচে আছে? ভাবতে ভাবতে কান্না করে দিল সিরাত। কেন সে এতদিন তার মায়ের খোঁজ করতে চাইল না? এতদিন শুনে আসছে তার মা অন্যজনের সাথে পালিয়ে গেছে। আজকে অবন্তীর কাছ থেকে শুনতে পেল সবাই দেখেছে তার মায়ের রুম থেকে কে যেন বের হয়ে গেছে। অবন্তী যা বলল, এই কথাটা তার ফুপি চাচিরা কেন তাকে বলল না? এখানে অবশ্য কোনো রহস্য আছে। তার মায়ের সাথে ষড়যন্ত্র করা হয়েছে। অবন্তী সিরাতের দিকে তাকিয়ে বলল, আমি বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে। শৈশব থেকে আপনি মাহারা, কখনো মায়ের মুখ দেখতে পায়নি। মা যেমনই হোক তবু সন্তানের কাছে ভালো। সন্তান যদি খারাপ হয় মা কখনো ফেলতে পারে না। আবার মা যদি কখনো অন্যায় করে তবুও সন্তান তাকে ফেলতে পারে না। অবন্তী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে যা জানালে সেটা আমি দীর্ঘ 23 বছরে জানতে পারিনি। আমাকে জানানো হয়েছিল আমার আম্মু আমাকে রেখে অন্য কারোর সাথে পালিয়ে গেছে, আর এখন জানতে পারলাম অন্য ঘটনা। আমার সাথে কেন এমনটা হয়েছে আমি বুঝতে পারছি না। অবন্তী সিরাতকে বলল, সেটা আমিও বুঝতে পারছি না। আমি ছোট থেকে এই ঘটনা শুনে এসেছি আপনার সাথে কেন এমনটা হয়েছে। আমি আম্মুকে জিজ্ঞাসা করব কেন আপনার সাথে এমনটা বলল তারা। সিরাত অবন্তীর হাতটা ধরে বলল, তুমি যেটুকু বলেছ সেটা যথেষ্ট। এখন তুমি তোমার আম্মুর সাথে কিছুই বলবে না। তুমি আমাকে একটা কথা দাও, এই বিষয়ে তুমি তোমার পরিবারের কাউকে বলবে না। অবন্তী সিরাতকে দেখার পর থেকে তার প্রতি দুর্বল হয়ে গেছে। অবন্তীর মনে হয় সিরাত যতই অর্থ সম্পদের মধ্যে বড় হোক না কেন, তার মনে খুব কষ্ট। মা হারা সন্তানের মনে সবসময় একটা হাহাকার থাকে, সেটা অবন্তী বুঝতে পারে। তাই সিরাতের প্রতি তার ভালো লাগা তৈরি হয়ে গেছে। সিরাতকে কথা দিল, ঠিকই আছে, আমি কাউকে কিছু বলবো না। আর একটা হেল্প করতে পারবে তুমি আমাকে? যদি আমার সাধ্যের মধ্যে হয় অবশ্যই হেল্প করব। আচ্ছা, এই বাসায় যে কাজের মানুষগুলো আছে ওগুলো কি আমাদের গ্রামের নাকি অন্য গ্রামের? ছোট মামির কাজের মহিলা আমাদের গ্রামের, সবাই তাকে শাপলা বলে ডাকে। ওকে, তুমি তাকে জিজ্ঞাসা করবে সে কত বছর ধরে আমাদের গ্রামের বাড়িতে কাজ করে। তার আগে কি অন্য কেউ কাজ করতো এ বিষয়ে ইনফরমেশান তুমি আমাকে এনে দিবে তার কাছ থেকে। আর কি বললাম, এ কথা কাউকে বলবে না। আমি সত্যিটা বের করতে চাই, আমার খুব জানার ইচ্ছে আমার মা কেন আমাকে রেখে চলে গেছিলো। ঠিক আছে, আমি শাপলা মায়ের সাথে কথা বলবো। সে তো আমাদের গ্রামের বাড়িতে কাজ করতো, আমি ছোট থেকে দেখেছি সে আমাদের বাড়িতে আসে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে হেল্পটা করো। অবন্তী ভাবতে থাকলো যে সে যদি সিরাতকে এই ব্যাপারে সাহায্য করে, সিরাত তার প্রতি কৃতজ্ঞ থাকবে। ভালোবাসার মানুষকে সাহায্য করতে পারলে তার ভালোই লাগবে। পরের দিন সকালে অবন্তী আসলো তার ছোটো মামার ফ্ল্যাটে। শাপলার মা কিচেনে রুটি বানাচ্ছিল। বৃষ্টি এখনও ঘুমাচ্ছে আর মামি ওয়াশরুমে গোসল করছে। এই ফাঁকে অবন্তী শাপলার মার কাছে গিয়ে দাঁড়ালো। আন্টি, রুনা বানাচ্ছে নাকি? আন্টির সাথে আর কি করবেন? রুটি আর সবজি করব। সকালে তো তারা এগুলোই খায়, আবার রুটি খাইতে ভালো লাগে না। রাতের মাছ ভাত আছে, আমি খেয়ে নেব। আপনি কতদিন ধরে এদের এখানে কাজ করছেন? আগে তো আমাদের গ্রামের বাড়িতে কাজ করতেন, তাই না? অনেক বছর হবে মনে হয়। হ্যাঁ, অনেক বছর তো হবে। তখন আমার শাপলা ছোট ছিল, তখন থেকে কাজ করছি। এখন শাপলাকে বিয়ে দিয়ে বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, সিরাত ভাই যখন ছোট ছিল তখন থেকে আপনি মনে হয় আমাদের বাসায় ছিলেন? আরে না, সেটা তো আরও অনেক আগের কথা। তোমার জন্মের পর থেকে আমি তোমাদের বাড়িতে আছি। আগে অন্যজন ছিল। আগে কে ছিল তাকে কি চেনেন? ওই যে আমাদের গ্রামের বাড়িতে মল্লিকার নানি আছে না, ওই মল্লিকার নানি কাজ করতো। ঠিক আছে, আপনি কাজ করেন, আমি বৃষ্টির সাথে দেখা করি, দেখি সে উঠছে কি না। অবন্তী বৃষ্টির রুমে গিয়ে তাকে ডাক দিল। বৃষ্টি মেয়েটা সবসময় ঘুম কাতর, তাই মনে হয় এত মোটা। কিরে, তুই এখনও ঘুমাচ্ছিস? এত ঘুম তোর? আমি উঠছি সেই কখন। অবন্তী, সত্যি করে বল
তোর কি সিরাত ভাইকে ভালো লাগে? আই মিন পছন্দ করিস? কেন, তুই তাকে পছন্দ করিস নাকি? পছন্দ করলে বল, তোদের সাথে প্রেম করে দেই। অবন্তীর কথা শুনে খুব আফসোস সুরে বৃষ্টি বলল, এমন একটা স্মার্ট ছেলেকে আমার মতো হাতি কি পছন্দ করবে? পছন্দ করলে তোকেই করবে। আরে কী যে বলিস, আমাকে পছন্দ করবে কেন? করলে তোকে করবে, তোকে তো আমারও পছন্দ হয়। দুই কাজিন মিলে হাসাহাসি করছিল। অবন্তীর ছোটো মামি এসে জিজ্ঞাসা করলো, কী হয়েছে, তোমরা এই সকাল সকাল বেলা এত হাসছো? দুজনে চুপ হয়ে গেল। অবন্তীর মামি বললেন, মেয়েদের এত হাসাহাসি করা ঠিক না, হাসবি তবে লিমিট থাকে। বড় ভাই বাসা আছে, তার ছেলে এতদিন পর এসেছে, যদি দেখে আমাদের বাড়ির মেয়েরা এরকমভাবে চিৎকার চেঁচামেচি করে, কী মনে করবে? মনে করবে মেয়েদের আমরা নৈতিক শিক্ষা দিতে পারিনি। অবন্তী মনে মনে বলল, আপনি যে আপনার মেয়েকে সিরাত ভাইয়ের কাছে বিয়ে দিতে চান সেটা ভালো করেই জানি, তাই আপনার মেয়েকে ধোয়া তুলসী পাতা সাজিয়ে তাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছেন। আপনার মেয়ে এই বসে 3-4টা প্রেম করে ছেলেদের ধোকা দিয়ে দিয়েছে, আবার নতুন রিলেশনে আছে। আপনি আসছেন আমাদের হাসি নিয়ে কথা শোনাতে। শোন বৃষ্টি, এখন যাই, পরে কথা হবে। অবন্তী চলে যাচ্ছিল, তার মামি বললেন, সকালে নাস্তা করে যাও। না মামি, এখন আর নাস্তা করবো না, আমি আসি বলে অবন্তী চলে গেল। আর তার কথা বলতে হবে সিরাতের সাথে। সকাল 8:30, সিরাত এখনও ঘুমাচ্ছে। দরজায় কড়া নাড়ছে অবন্তী। এই সকালে আবার কে ডাকছে? সে অসহ্যকর চোখে তাকালো দরজার দিকে, শুনতে পেল অবন্তীর কণ্ঠ। দরজাটা একটু খুলুন, আপনার সাথে কথা আছে। অবন্তীর কণ্ঠ শুনতে পেয়ে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল সিরাত। অবন্তী দরজায় ভিড়িয়ে এসে বসলো সোফায়। সিরাত বলল, তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। আসলে আমি এত সকালে ঘুম থেকে উঠি না, তাই চোখে মুখে পানি দিয়ে আসতে হবে। আগে যখন যেতাম তবু ক্লাস মিস হয়ে যেত এই ঘুমের কারণে। ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি ওয়েট করছি। সিরাত ফ্রেশ হয়ে এসে অবন্তীর কাছে বসলো। ছোটো মামাদের ফ্ল্যাট যেয়ে শাপলা মায়ের সাথে কথা বলে আসতে হবে। সে জানলো জন্মের পর থেকে সে আমাদের বাসায় কাজ করছে, কিন্তু তার আগে কাজ করতো মল্লিকার নানি নামে এক মহিলা। সেই মহিলা আমাদের পাশের গ্রামে থাকে। এখন তাহলে তার কাছে যেতে হবে, সে বলতে পারবে তখন কি হয়েছিল। আমি তো চিনি না, কিভাবে যাব? আপনি কি আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চান? তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে তো ভালোই হয়। কয়টার দিকে যাবেন? আমি কলেজে কথা বললে বাসা থেকে বের হব, বের হয়ে ওই রাস্তার সামনে যে দোকানটা আছে সেখানে দাঁড়াবো, আপনি চলে আসবেন সেখানটায়। ওকে ঠিক আছে, তাহলে 10টার দিকে যাওয়া যাক। তুমি যাও, ব্রেকফাস্ট করে রেডি হও। ফুপিকে বলো আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিতে। অবন্তী তার আম্মুকে বলল, সিয়াত ভাইয়ের ব্রেকফাস্ট দিয়ে এসো। সে কি উঠে পড়েছে? 9টার আগে তো উঠে না। আমি তার সাথে কথা বললাম এতক্ষণ, আমাকে বলছে ব্রেকফাস্ট দিতে। কী নিয়ে কথা বললি এত সকালবেলা? ওই তো এমনি ইচ্ছা করছিল গল্প করতে, তাই তার কাছে গেছিলাম। ভালো করছিস, তাকে সময় দিবি, তাকে নিয়ে ঘুরতে বেরোবি, তাহলে দেখবি তোকে সে পছন্দ করবে। মায়ের এমন কথা শুনে অবন্তী তার মায়ের দিকে তাকালো। কি বললে মা তুমি? তুমি চাও সে আমাকে পছন্দ করুক? কেন এমনটা চাও? শুধু আমি না, তোর বাবাও চায় সিরাত তোকে পছন্দ করুক। কেন তোমরা এমনটা চাচ্ছ জানতে পারি? আমরা চাই সিরাতের সাথে তোকে বিয়ে দিতে। মায়ের কথা শুনে অবন্তী মনে মনে খুশি হলো, মুখে বিরক্ত প্রকাশ করে বলল, তোমরা চাইলে কি আর সে আমাকে পছন্দ করবে, বিয়ে করতে রাজি হবে? অবশ্যই পছন্দ করবে। তার সাথে ভালোভাবে কথা বল, চলাফেরা কর। তোর প্রতি সে যদি দুর্বল হয়ে পড়ে, তখন তোর মামার কাছে বলবো তোদের বিয়ের কথা। অবন্তী আর কিছু না বলে সিরাতের জন্য ব্রেকফাস্ট নিয়ে তার রুমে দিয়ে আসলো। বলল, তাড়াতাড়ি খেয়ে রেডি হন। সিরাত তার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে আপনি করে না বলে তুমি করে বলতে পারো। আমরা তো কাজিন, কাজিনদের মধ্যে তুমি তুই এগুলো চলে। আপনি বলাটা বেমানান মনে হয়। আসলে আমরা তো ছোট থেকে একসঙ্গে বড় হয়নি, তাই তুমি ডাকতে কেমন যেন লাগে। ও বুঝতে পারছি, মনে হয় আমাকে পর মনে হয়। দূর দেশে ছিলাম, তাই আপন হতে পারিনি। ঠিক আছে, পর করেই রাখো। আরে না না, ভুল বুঝতেছো, আমি সেটা বলিনি। আমি বলছি, ছোট থেকে যদি একসাথে থাকতাম, তুমি করে ডাকতে সংকোচ বোধ হতো না। এখন তুমি ডাকতে কেমন যেন লজ্জা লাগে। জোর করবো না, ইচ্ছে হলে তুমি ডাকতে পারো, আর যদি না ডাকো আমি এখান থেকে আপনি করে ডাকবো আপনাকে। অবন্তী বুঝতে পারছে সিরাত তুমি করে ডাকায় অভিমান করছে, তাই তাকে আপনি বলছেন। ব্রেকফাস্ট করে নাও তাড়াতাড়ি। হ্যাঁ। অবন্তী তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেলে সিরাতকে তুমি করে বলে। অবন্তী সিরাতকে তুমি করে বলে খুব লজ্জা পাচ্ছিল, আবার অন্যরকম ফিল হচ্ছিল। যাই হোক, সিরাত চেয়েছে বলে অবন্তী তুমি করে বলছে। তা আর মায়ের কথাগুলো তার মনে পড়ছে। সত্যি কি সিরাত তাকে পছন্দ করে, তার প্রতি দুর্বল হয়ে পড়বে? তাহলে তো ভালোই হয়, পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসাবে পাবে। অবন্তী ভাবছে, আমি কি সিরাতের প্রেমে পড়ে গেলাম? সে যদি আমাকে ভালো না বাসে তাহলে তো আমিই কষ্ট পাবো। না না, আমি তার প্রেমে পড়বো না। নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। যখন দেখবো সে আমার প্রতি দুর্বল, তখনই আমি তাকে ভালোবাসবো। 10টার আগে সিরাত রেডি হয়ে অবন্তীকে কল দিয়ে বলল, আমি বের হলাম, ওই দোকানে সামনে গিয়ে দাঁড়াবো, তুমি চলে আসো। সিরাত আর তর সইছে না,
কখন সে তার মায়ের সম্বন্ধে সত্যিটা জানতে পারবে, তাই সব কিছু তাড়াতাড়ি করছে। অবন্তী তার মাকে বলল, আমি একটু বের হচ্ছি, কলেজে যেতে হবে, ফিরতে টাইম লাগবে, চিন্তা করো না, আমার বান্ধবীর বাসায় যাব, তাই লেট হবে। এটা বলে বের হলো অবন্তী। সিরাত দোকানের সামনে দাঁড়িয়েছিল। অবন্তী সেখানে যেয়ে অটো নিল। এখান থেকে তাদের গ্রাম 10 কিলোমিটার। ঘণ্টাখানেক পর তাদের গ্রামের বাড়িতে চলে আসলো। গ্রামের বাড়িতে এখন তাদের দূর সম্পর্কে আত্মীয় থাকে। অবন্তী দেখতে পেল তাদের বাসায় বলে দিবে, সে কারণে অবন্তী বাড়িতে প্রবেশ না করে সরাসরি মল্লিকার নানির কাছে গেল। আসসালামু আলাইকুম নানি, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে। তোমার সঙ্গে কে, জামাই? বিয়ে হয়েছে তোমাদের? আরে নানি, কী যে বলেন, আমি এখনো বিয়ে করবো নাকি? বাচ্চা মেয়ে আমি। এটা আমার কাজিন বড় মামা আছে না, আমিরুল মামা, তার ছেলে সিরাত। মল্লিকার নানি সিরাতের দিকে তাকিয়ে বলল, ওরে বাবা, সেই পিচ্চি দেখেছিলাম। আর তার বাবা যখন তাকে নিয়ে বিদেশে চলে গেল তখন মনে হয় 2-3 বছর ছিল, আর এখন কত বড় হয়েছে। সিরাত তাকে জিজ্ঞাসা করলো, আমাকে ছোটোবেলায় আপনি দেখেছেন? আমি দেখতে কেমন ছিলাম? তুই দেখতে তোমার মায়ের মতো, একদম মায়ের মতো হয়েছে। মায়ের কথা শোনার সঙ্গে সঙ্গে সিরাতের বুকের ভিতর তোলপাল শুরু হয়ে গেল। তার চেহারা মায়ের মতো ছিল, এটা কখনো তার বাবা তাকে বলেনি। তাহলে তার মা অনেক সুন্দরী ছিল। আমার মায়ের সঙ্গে আপনার কথা হতো, তার কাছে আপনি যেতেন, তখন কি আপনি আমাদের বাসায় কাজ করতেন? তখন আমি মাঝে মাঝে কাজ করতাম। সে সময় তোমাদের বাসায় তুলি নামে একটা মেয়ে ছিল, সেই তোমাকে দেখাশোনা করতো। তোমার মায়ের সাথে তার অনেক মিল ছিল। আমার আম্মু কি এমন অপরাধ করেছিল যে আমার অপরাধে আম্মাকে জোর করে রেখে আম্মুকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দেওয়া হলো? আসলে তখন তো আমি তোমাদের বাড়ি বেশি যাইনি, মাঝে মাঝে যেতাম। শুনেছি তোমার মায়ের রুম থেকে একটা লোক বের হয়েছে, সেটা সবাই দেখেছিল। এই অপরাধে তোমার মাকে তোমার বাবা তাড়িয়ে দিছে। সেদিন আম্মুকে তাড়িয়ে দেয় আমাকে রেখে, আপনি তখন সেখানে ছিলেন? হ্যাঁ। চিৎকার চেঁচামেচির শব্দ শুনে আমরা সবাই তখন সেখানে উপস্থিত ছিলেন। তোমার মা অনেক কান্নাকাটি করে তোমাকে দিতে চায়নি। তোমার ফুপু তোমাকে মায়ের কোল থেকে জোর করে কেড়ে নেয়। আসলে আমরা তখন তাদের কথা বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তোমার মার চরিত্র ভালো ছিল না, তাই তখন তার সেই কষ্ট দেখে আমাদের খারাপ লাগেনি। কিন্তু এত বছর পরে এসে কেন যেন মনে হয় তোমার মা এটা করতে পারে না। অনেক ভালো ছিল তিনি। তুলি আন্টি এখন কোথায় থাকে সেটা আপনি জানেন? তাদের বাড়ি আমাদের গ্রামের ওই সামনের স্কুলটা দেখেছো না, ওই স্কুলের সাথে। ওর বিয়ে হয়েছে কোথায় সেটা আমি জানি না, অনেক আগে তার সাথে দেখা হয়েছে। তুলিদের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করো, আর কোথায় বিয়ে হয়েছে তাহলে জানতে পারবে। শ্রেয়া দাদা অবন্তী মল্লিকার নানির সাথে কথা বলে চলে গেল তুলিদের বাড়িতে। স্কুলের কাছে তুলির বাড়ি। এক লোক দেখিয়ে দিল। তুলির বাড়ি গিয়ে তুলির ভাবির সাথে কথা বলা হলো। তিনি বললেন, তুলির বিয়ে হয়েছে চন্দ্রপুর গ্রামে। শ্রেয়া জানে না চন্দ্রপুর গ্রাম কোথায়। অবন্তী চিনে, তাই তাকে নিয়ে চন্দ্রপুর গ্রামে যেতে হবে। এই গ্রাম থেকে 30 কিলোমিটার দূরে চন্দ্রপুর গ্রাম। আজকে আর যাওয়া সম্ভব না। অবন্তী তুলির ভাবির কাছ থেকে ফোন নাম্বার চেয়ে নিল তুলির। তুলির ভাবি বলল, তুলির জামাইয়ের ফোন নাম্বার আছে, তারটাই নিলে নিতে পারো। তুলির ভাইয়ের বাড়ি থেকে বের হয়ে অবন্তী আর সিরাতকে বলল, নাম্বারটা আমি নেই, তুমি ছেলে মনে যদি কল দাও তার স্বামী কি না কি মনে করবে। আমি তাকে বলবো আমি শিকদার বাড়ির মেয়ে তুলি আন্টি, আমাদের বাসায় অনেক দিন ছিল, তাই তার সাথে কথা বলবো। এটা বলে সে কোনো সন্দেহ করতে পারবে না। সিরাত বলে, ঠিক আছে, তুমি কথা বলো, তাদের বাড়ির লোকেশনটা জেনে নাও, আমরা কালকে যাব। কালকে আম্মুকে কলেজের কথা বলে যাবে না, তোমার সাথে ঘুরতে যাব এটাই বলতে হবে। আমার সাথে ঘুরতে যাবে এটা বললে ফুপি যেতে দিবে? অবশ্যই দিবে, আম্মু তোমাকে অনেক পছন্দ করে। ওকে, তাহলে কালকে আমরা চন্দ্রপুর গ্রামে যাচ্ছি, তুলি আন্টির বাসায়। তুলির স্বামীকে কল দিয়ে নিজের পরিচয় দিল অবন্তী। তারপর তুলির সাথে কথা হলো অবন্তী সিরাতের ব্যাপারে। এত বছর পর সিরাত তুলির সাথে দেখা করতে চায়, এটা শুনে অনেক খুশি হয়েছে। তুলি চেয়েছিল সিরাত সত্যিটা জানুক, তার মাকে খুঁজে বের করুক। সুফিয়া বেগমের সাথে যে অন্যায়টা হয়েছিল, সে অন্যায়ের শাস্তি অপরাধীরা পাক। একজন নিরপরাধ মানুষ এত বছর কষ্ট পেয়ে আসছে মিথ্যে ষড়যন্ত্রের কারণে। সুফিয়াকে আজও মনে করে তুলি, আল্লাহর কাছে প্রার্থনা করে সুফিয়া যেখানেই থাকুক যেন ভালো থাকে, আর তার ছেলে যেন একদিন তাকে খুঁজে পেয়ে দোষীদের শাস্তি দিতে পারে। মনে হয় সেই দিনটা ফিরিয়ে এসেছে, এমনটা ভাবছে তুলি। তার মন আজ খুশিতে ভরে গেছে। সে তার বাসায় আসবে মায়ের খোঁজে। চন্দ্রপুর গ্রামে কোথায় তার বাড়ি সব কিছু বিস্তারিত বলল অবন্তীর কাছে। পরের দিন সকালে অবন্তী মাকে বলল সিরাত ভাইকে নিয়ে ঘুরতে বেরোবে। কথা যেন আর বাড়ির কেউ না জানে, জানতে পারলে অনেকে হিংসা করবে। রুমা আক্তার বলল, ঠিক আছে, তুই চিন্তা করিস না, কেউ জানবে না। আমি তো এটাই চেয়েছিলাম, তুই সিরাতকে নিয়ে ঘুরতে বেরা। অবন্তীর কোনো বাধা রইল না, শুধু দুজনে একসাথে
বের না হয়ে আগে পিছিয়ে বের হলো, যেন বৃষ্টি বুঝতে না পারে। বৃষ্টি বুঝতে পারলে তো ওদের সঙ্গে যেতে চাইবে। তাদের শহর থেকে চন্দ্রপুর গ্রাম 30 কিলোমিটার বাসে যেতে হয়। বাস স্টেশনে এসে টিকিট কেটে দুজন বাসে এসে বসলো, অপেক্ষা করছে বাস ছাড়া। দুজনে গল্প করতে করতে 30 কিলোমিটার পার হয়ে গেছে মনেই হয়নি। বাস থেকে নেমে একটা রিক্সা নিল, রিক্সা করে তুলিদের বাসার সামনে গিয়ে নামলো। তুলির স্বামী চাকরি করে স্থানীয় প্রাইমারি স্কুলে, তাদের অবস্থা এখন ভালো। তুলি বিয়ের আগে শিকদার বাড়িতে কাজ করলো, সাথে সাথে লেখাপড়া করতো। তুলির স্বামী তুলিকে পছন্দ করে বিয়ে করে। স্বামীর সংসার এখন সে অনেক সুখে আছে। সিয়াদকে এত বছর পর চোখের সামনে দেখতে পেয়ে তুলি কান্না করে দিল। বাবা, তোমাকে আমি কত আদর যত্ন করতাম যখন ছোট ছিলে। তোমার মা আমাকে অনেক ভালোবাসতো, নিজের বোন মনে হতো তাকে। তার সাথে যে আর কখনো দেখা হবে না, এটা কখনো ভাবিনি। সে কেমন আছে অনেক জানতে চেয়েছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। তোমার মামার কাছে গিয়েছিলাম তোমার মায়ের খোঁজে। তোমার মামা বলছে সুপ্রিয়াপুর কোনো খোঁজ খবর জানেন না সে। আন্টি, আপনি আমার মামার বাড়ি চেনেন? কেন চিনব না? তোমার মায়ের সাথে একবার গিয়েছিলাম, সে থেকে তোমার মামার বাড়ি আমার চেনা। তাই তো তোমার মায়ের খোঁজ করতে গিয়েছিলাম। কতদিন আগে গিয়েছিলেন খোঁজ করতে? সে তো প্রায় অনেক দিন হবে, আগের কথা, 10 বছর হবে মনে হয়। তুমি এতদিন পরে এলে মায়ের সম্পর্কে জানতে। এত বছর কী করলো? আর বললেন না আন্টি, এত বছর আমি একটা ভুলের মধ্যে ছিলাম। আমার আব্বু যা বলেছে তাই বিশ্বাস করছি। একটা স্বপ্ন আমাকে বাংলাদেশে নিয়ে এসেছে আর মায়ের সম্পর্কে আগ্রহী করছে। আমি যে কেন এতদিন মায়ের সম্পর্কে জানার চেষ্টা করলাম না, সেটার জন্য এখন আমি খুব কষ্ট পাচ্ছি। আমার অভাগী মা এখনও বেঁচে আছে কি না জানি না, কিন্তু আল্লাহর কাছে বলবো আমার মায়ের যেন আমি দেখা পাই, তাকে যেন শেষ জীবনে কিছুটা শান্তি দিতে পারি। এখন বলেন, আমার মায়ের সাথে কী হয়েছিল? সত্যি কি আমার মা চরিত্রহীন ছিল? না বাবা, তোমার মা এমন মানুষ না। তোমার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। কেন ষড়যন্ত্র করা হলো? কী অপরাধ ছিল আমার মায়ের? তোমার মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তোমার ছোট ফুপুর জামাই রফিক মিয়া। নিজের বাবার নাম শুনে অবন্তী অবাক হয়ে গেলেন। তার বাবা কেন ষড়যন্ত্র করবেন? অবন্তী নির্বিকার হয়ে তাকিয়েছে তুলির মুখে। সিরাজ জানতে ছিল সে কেন এমন করবে। আমার মায়ের সাথে কি পেয়েছে? আমার মায়ের জীবনটা নষ্ট করে তার কি লাভ হয়েছে? আর এখন তো সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। এখন তার ভালো ব্যবহার দেখে মনে হয় এমন ভালো মানুষ হয় না। তুমি বুঝতে পারবে না সে কতটা শয়তান। তার মুখের কথা শুনলে মনে হবে তার মতো ভালো মানুষ এই দুনিয়ায় নেই। কিন্তু তার মনের ভিতর সবসময় কুবুদ্ধি লেগেই থাকে। নিজের স্বার্থের বাইরে সে কিছু বোঝে না। তোমার সাথে ভালো ব্যবহার করার অবশ্যই কারণ আছে। তুলির কথা শুনে অবন্তী বুঝতে পারে তার বাবা এখন সিরাতের সাথে আর সিরাতের বাবার সাথে কেন ভালোভাবে ব্যবহার করছে। তাকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা ভালো মানুষ সাজা। তার বাবা ষড়যন্ত্র করে সিরাতের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে, কিন্তু কেন তাকে তাড়িয়ে তার বাবার কী লাভ? তাই অবন্তী তুলিকে প্রশ্ন করে, বড় মামকে তাড়িয়ে আব্বুর কী লাভ হয়েছে? আরে তুমি কি রফিক মিয়ার মেয়ে? নিজের বাবার চরিত্র সম্পর্কে আজকে জানতে পারবে। তুমি তো একটা মেয়ে, বুঝবে একজন লম্পট পুরুষের জন্য একজন সতীসাধ্যী নারীর জীবন কীভাবে নষ্ট হয়ে যায়। আন্টি, আপনি বলেন, আমি শুনতে চাই। সে যদি অপরাধী হয়, আমার বাবা হোক, তবুও আমি তাকে ক্ষমা করব না, তার শাস্তি পেতে হবে। তাহলে শোনো, সুফিয়া আপু অনেক সুন্দরী ছিলেন। সে এত চেহারা তার মায়ের মতো হয়েছে। সুন্দরী হওয়ার কারণে তোমার বাবার খারাপ নজর পড়ে সুফিয়া আপুর ওপর। প্রথমে বুঝতে পারিনি তোমার বাবা এতটা নিচে নামবে। সবসময় সুফিয়া বাবুর দিকে আড়াল করে রাখতেন তোমার বাবার নজর। একদিন তোমার বাবা সুফিয়াপুর রুমে ঢুকে পড়ে, তখন সে কাপড় গুছিয়ে আলমারিতে রেখেছিল। সে আর ছোট, মাত্র 3 বছর বয়স, খাটে বসানো। তখন রফিক মিয়া বলে আপুকে নিয়ে পালিয়ে যাবে। রুমা আপাকে নাকি তেমন ভালো লাগে না। সুফিয়া আপু রফিক মিয়াকে রুম থেকে বের করে হয়ে যেতে বলেন। সে না বের হয়ে কুপ্রস্তাব দেয় আপুকে। আপুর হাত ধরে বলে। আপু তখন রেগে গিয়ে রফিক মিয়াকে গালে থাপ্পড় মারে, বলে সে যেন কখনো আপুর রুমে না আসে। সেই অপমানের প্রতিশোধ নিতে তোমার বাবা নাটক সাজায়, ভাবে এমন নাটক করলে তোমার বাবা আপুকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, আর সেই সুযোগে তোমার বাবা তার মনোবাসনা পূর্ণ করতে পারবে। তাহলে যে শুনে এসেছি বড় মামির রুম থেকে একজন লোক বের হয়েছিল, সেটা শুধু আব্বু একা নয়, বাড়ির সবাই দেখছে। সেটাই তো ষড়যন্ত্র, নাটক সাজানো হয়েছিল, যা বাড়ির সব মানুষ দেখানো হয়েছিল। আপুর রুম থেকে একটা লোক বের হবে, সেটা সে সবাইকে ডেকে দেখাবে। এই নাটকটা সাজিয়েছিল তোমার বাবা। আপনি শিওর হলেন কীভাবে আব্বু এই নাটকটা সাজিয়েছিল? আমি শিওর হলাম কারণ আমি জানতাম সুপ্রিয়াপুর সৎ চরিত্রের মানুষ। আমিরুল ভাই বিদেশে থাকা অবস্থায় সে কোনো পুরুষের সাথে কথা বলতো না। বাসায় যে তার 3টা দেবর আছে, তাদের সাথে সে কখনো ইয়ার্কি ফাজলামি করে কথা বলেনি। মাথায় কাপড় দিয়ে রাখতেন তাদের সামনে গেলে। আর তোমার বাবাকে দেখলে দূরে দূরে থাকতেন। তখনকার দিনে সবার হাতে মোবাইল ছিল না।
যে মোবাইল দিয়ে কারোর সাথে সম্পর্ক করবে। এমনটা নয় যে সে বাসা থেকে কখনো বের হতো। পরপুরুষের সাথে কথা বলা তো দূরে থাক, তাদের দেখলে সে মাথা নিচু করে সরে আসতো। এমন মানুষ রাত্রের অন্ধকারে একটা পুরুষকে নিয়ে অবৈধ সম্পর্ক করবে, এটা আমাকে মেরে ফেললেও বিশ্বাস করব না। সেই পরপুরুষটা কোথায় পাবে, রুমে নিয়ে আসবে। সে কখনো কারোর সাথে কথাই বলেনি। অবন্তীর মনে হচ্ছে তুলি আন্টি যা বলছে সেটাই সত্যি। তার বাবা যখন মামির সাথে মনোবাসনা পূর্ণ করতে পারেনি, তখন হয়তো এই ষড়যন্ত্রটা করেছে। তখন তুলি আবার বলল, আর একটা কথা বলতে ভুলে গেছি, তোমার বাবা যে ষড়যন্ত্র করছে সেটা বোঝার বড় কারণ, আপুকে যখন ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, সিয়াতের জন্য সে পুলিশকে নিয়ে আসে, সে অসহায় হওয়ার কারণে থানা থেকে সাহায্য পায়নি। তখন তোমার বাবা সুফিয়া আপুকে বলেছিল, ভাবি আপনি যদি আমার সঙ্গে থাকেন আমি আপনাকে সাহায্য করব। এমন একটা বাচ্চার জন্য কান্নাকাটি করে নিজের জীবনটা নষ্ট করবে না। আগেই বলেছিলাম আমার সাথে পালিয়ে যান, এখন সময় আছে, এখন আরও 2-4টা বাচ্চা হয়ে যাবে আমাকে বিয়ে করে নিন। এই কথাগুলো সুফিয়া আপু আমাকে বলেছিল কেঁদে কেঁদে। এখানে রফিক মেয়ের ষড়যন্ত্র আছে, কিন্তু আমার কথা তো কেউ বিশ্বাস করবে না। তুমি কি মনে করো তোমার বাবার ষড়যন্ত্র আছে কি না? এতে তো মনে হচ্ছে সব কিছুর পিছনে আমার আব্বুর হাত আছে। তার কারণে বড় মামির জীবনে এত কিছু হয়েছে এবং সিরাত ভাই বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে। আমি এই বাবা নামের মানুষটাকে ছাড়বো না। তার মুখোশের আড়ালে এতটা শয়তানি বের হয়ে আসবে জানা ছিল না। এই শয়তানির মুখোশ খুলতে হলে সুফিয়া মামিকে খুব দরকার। সিরাত বলল, যদি আমার মাঝ বেঁচে থাকে যেভাবে হোক তাকে খুঁজে বের করব। বাংলাদেশ তন্ন তন্ন করে হলো আমার মায়ের সন্ধান আমি করব, যেভাবেই হোক। প্রমাণ করবো আমার মা নির্দোষ ছিল, সে চরিত্রহীন ছিল না। আমার মায়ের সম্মান আমি ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করা লাগবে করব। অবন্তী নিজের বাবার কুকর্মের কথা শুনে সিরাতকে কী বলে সান্ত্বনা দিবে সে ভাষা নেই। তার বাবার জন্য সে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। একটা নিরপরাধ মানুষ স্বামী সন্তান হারা হয়েছে। অবন্তীর ইচ্ছে করছে এই মানুষটাকে বাবা বলে আর না ডাকতে। আন্টি এখন আমরা যাই, আবার দেখাবে। কি বলছো? তুমি না খেয়ে চলে যাবে? তোমার জন্য আমি রান্না করছি। তোমার আঙ্কেল স্কুল ছুটি হলে বাসায় আসবে, তার সাথে দেখা করে যাও। আঙ্কেল কখন আসবে? যদি দেরি হয় আমাদের বাসায় ফিরতে দেরি হবে। অবন্তী আমার সাথে এখানে এসেছে, এটা তার বাসায় কেউ জানে না। ঠিক আছে, তাহলে দুপুরে খাবারটা খেয়ে তারপর যাও। তুলি পরম যত্নে সিরাদার অবন্তীকে খাওয়ানোর পর বলে, যখন সময় পাবে আমার এখানে চলে এসো বাবা। তোমাকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে সুফিয়া আপু আমার আশেপাশে আসছে। সিয়াদ বলল, এখন আমার মাকে খোঁজা দরকার। তাকে খুঁজে পেলে অবশ্যই আপনার কাছে আসব, আপনার সাথে দেখা করব। অবন্তী আর সিরাত বাসে উঠে পড়ল। বিকাল হয়ে গেছে, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। অবন্তী একদম চুপ, তার বাবার জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে। সে সিরাতকে কী বলে সান্ত্বনা দেবে ভেবে পাচ্ছে না। এমন হচ্ছে কেন, তার নিজেকে অপরাধী লাগছে। তুলির কাছ থেকে সিরাত তার মামার বাড়ির ঠিকানা নিয়ে আসছে, কাল সেখানে যাবে। অবন্তী চুপচাপ দেখে সিরাত বলল, আমি বুঝতে পারছি তোমার বাবার কথা শুনে খারাপ লাগছে। নিজের বাবার সম্পর্কে এরকম শুনতে কেউ আশা করে না। তোমার বাবার অপরাধের শাস্তি সে নিজেই পাবে, তার জন্য নিজেকে অপরাধী মনে করা হচ্ছে। তুমি আর কিছু মনে করো না, বরং তুমি আমাকে এখন সাহায্য করো আমার মাকে খোঁজার জন্য। সিরাতের কথা শুনে অবন্তী বলল, সত্যি আমি লজ্জিত, আমার বাবার এমন চরিত্রের মানুষ আমি এটা ভাবতে পারছি না। তাকে আমি আর বাবা বলে ডাকবো না, সে বাবা হওয়ার যোগ্য নয়। তুমি কি কাল আমার সাথে মামার বাড়ি যাবে? আমি তো আর বাংলাদেশের কোনো গঞ্জ চিনি না। তুমি চাইলে অবশ্যই যাবো, যাবো না কেন? তোমাকে মানে তোমার সাহায্য করতে পারলে কিছুটা অপরাধবোধ কমবে। আল্লাহর কাছে চাই তুমি আমার মাকে খুঁজে পাও, আর আমার বাবা যা অন্যায় করছে তার শাস্তি তিনি পাক। আব্বু যে ষড়যন্ত্রকারী সেটা তুমি প্রমাণ করবে কিভাবে? যদি তার নিজের মুখে স্বীকার করা যেত সেটা খুব ভালো হতো। আল্লাহ কোনো না কোনো রাস্তা বের করে দিবে তোমার বাবার মুখোশ উন্মোচন করতে। অপরাধের যে শাস্তি একদিন না একদিন হবে, সে যত বড় চালাক হোক কেন, প্রমাণ যতই লোপাট করুক না কেন, আল্লাহর ইশারায় সব কিছু সামনে চলে। প্রকৃত দোষীদের আল্লাহ কখনো ক্ষমা করে না। শুধু আমার আম্মুকে খুঁজে পাই, দরকার হলে আমার আম্মুকে নিয়ে আমি আলাদা থাকবো। এমন বাবার সাথে থাকতে আমার ইচ্ছা করে না যে তার ভালোবাসার মানুষটিকে অন্যের কথায় ডিভোর্স দিতে পারে। সে কখনো ভালোবাসতে পারে না। সত্য মিথ্যা যাচাই করা দরকার। এত বছর সংসার করার পর কেমন বিশ্বাস ছিল আমার মায়ের প্রতি তার? অবন্তী আর সিরাত এসেছে আমতলী। আমতলী গ্রামে বসবাস করে তার মামা মিরাজ মিয়া। এই গ্রামে তার মামা ঘরজামাই হিসেবে চলে এসে তার মামি বাবার
জমিতে বাড়ি করে আছে। এলাকার কিছু মানুষের কাছ থেকে তার মামা মিরাজ মিয়ার বাড়ির সন্ধান করছে। একজন বিদ্রোহ লোক সিয়াদার অবন্তীকে মিরাজ মিয়ার বাড়িতে নিয়ে গেলেন। মিরাজের বউ, এগিয়ে আসো, দেখো দুইটা ছেলে মেয়ে তোমার স্বামীরে খুঁজতেছে, তোমাদের বাড়ি চেনে না, আমি নিয়ে আসলাম। লোকটার কথা শুনে মধ্যবয়স্ক মহিলা বের হয়ে আসলেন। সিয়াদের দিকে তাকে জিজ্ঞেস করলেন, কে তোমরা? তোমাদের চিনতে পারলাম না। শাকিলের বাবাকে কিভাবে চেনো? সিয়াদ বুঝতে পারলো শাকিল হয়তো তার মামাতো ভাইয়ের নাম। মিরাজ মামা আমার মামা হয়, তার বোন সুফিয়া বেগমের আমি ছেলে। সিয়াদের কথা শুনে মিরাজের বউ অবাক হয়ে যায়। তার ছেলে এতদিন পর কিসের জন্য এখানে এসেছে? সিয়াদ বলে, এত অবাক হচ্ছেন কেন? আমি আপনার এখানে কোনো কিছুর জন্য আসিনি, আমি শুধু এসেছি আমার মায়ের খোঁজে। মামাকে ডাকুন, তার সাথে কথা বলি। তোমার মামা ঘরের ভিতর আছে, তোমরা ঘরের ভিতর আসো। সে অসুস্থ, কয়েকদিন ধরে জ্বর, বিছানা থেকে উঠতে পারে না। তোমার মায়ের খোঁজ খবর নিতে আসছো? তার খোঁজ খবর তো আমরা জানি না। তোমাকে রেখে দিয়ে যখন তাড়িয়ে দিয়েছিল তোমার মাকে, আমাদের বাসায় এনে রেখেছিলাম, কিন্তু সে খুব পাগলামি করছিল, অন্যের বাচ্চা নিয়ে কাড়াকাড়ি করতে, বলতো আমার ছেলে এটা। তাই এলাকার মানুষ আমাদের বাড়িতে এসে বিচার দিত। সুপ্রিয়া যখন শুনতে পারে তোমাকে নিয়ে তোমার বাবা আমেরিকায় চলে গেছে, তো তোমার মা আমাদের বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। তারপর কখনো আর আমাদের বাড়িতে আসেনি। মামির কথা শুনতে শুনতে মামার কাছে জিজ্ঞাসা করলেন সিরাত, মামি যা বলল তা সত্যি নাকি মামা? আপনি কেমন ভাই, এত বছরের মধ্যে বোনের কোনো খোঁজ নেননি? আমার বাবা আমাকে আমেরিকায় নিয়ে গেছেন, আমাকে মিথ্যে বলেছিল, আম্মু অন্য কারোর সাথে পালিয়ে গেছে আমাকে রেখে। কিন্তু আপনারা তো সত্যিটা জানেন, আমার মায়ের কোনো অপরাধ ছিল না। আমার মায়ের হয়তো মাথায় সমস্যা হয়েছিল, আপনার কি পারতেন না তাকে ডাক্তার দেখাতে, সেবা যত্ন করে সুস্থ করতে? আম্মু কোথায় গেছে সেটা কি আপনি জানেন? মিরাজের মুখে কোনো কথা নেই। সে জানে নিজের বোনকে সে দেখে রাখতে পারেনি। বোনের মাথা খারাপ হয়ে গিয়েছে জেনেও তাকে বাড়ি থেকে বের যেতে দিয়েছে। এটার জন্য সবসময় তার মনে অপরাধবোধ হয়। কী হলো মামা, আপনি চুপ করে আছেন কেন? কিছু জানলে বলেন, আমি আমার মাকে খুঁজে বের করব। বাবারে, তোর মায়ের উপর অন্যায় করেছিলাম তোর মামির কথা শুনে। তোর মামি বলেছিল এলাকার মানুষ এসে তোর মায়ের নামে বিচার দিয়ে যায়, তাই তোর মাকে বলেছিলাম যদি এরকম করিস আমাদের বাড়িতে থাকতে পারবি না। তারপর যখন জানতে পারলো আমিরুল তোকে নিয়ে আমেরিকায় চলে গেছে, আমাকে বলেছিল তোর মা কিছু টাকা দাও, আমি আমার ছেলেকে আনতে আমেরিকায় যাব। তাকে বলেছিলাম আমেরিকা যেতে হলে বিমানে যেতে হয় আর পাসপোর্ট ভিসা করতে হয়। এত টাকা তুই কোথায় পাবি? তখন বলেছিল আমি ঢাকায় যাব, এয়ারপোর্টে কাছাকাছি থাকবো, মানুষকে বলবো আমাকে আমেরিকায় নিয়ে যেতে। আমি তখন তাকে বাধা দিতে পারিনি, আমার সে সামর্থ্য ছিল না। সে তার কিছু না বলে অবন্তীকে বলল, চলে আসো চলে যাই, এখানে তো আর কিছু জানা গেল না। আমি ঢাকায় যাব, এয়ারপোর্টে আশেপাশে খোঁজ করবো। ঘর থেকে বের হয়ে সে আবার ফিরে আসলো তার মামার কাছে। মায়ের একটু বর্ণনা দেন, তাকে দেখে যেন আমি চিনতে পারি, তার শরীরে কোথাও কোনো দাগ ছিল বা চিহ্ন ছিল যা দেখে শনাক্ত করা যায়। তোমার মা দেখতে প্রায় তোমার মতো, তার গালে একটা তিল, বাম সাইডের গালে, হাতে একটা কাটা দাগ আছে কবজির উপরে, অনেক ফর্সা ছিল সুপ্রিয়া। এখন যদি বেঁচে থাকে হয়তো তার ফর্সা থাকবে না, রাস্তাঘাটে ঘুরে ফিরে বোনটা আমার হয়তো শেষ হয়ে গেছে। বলতে বলতে মিরাজ কান্না করে দিলেন। এখন আর আফসোস করে কি হবে, যদি তখন একটু সাহায্য করতেন, আমার মা সুস্থ স্বাভাবিক হয়ে জীবনযাপন করতে পারবো। তখন বেঁচে আছে কিনা জানি না, তবে আল্লাহর কাছে চাইবো তাকে যেন আমি খুঁজে পাই, সে যেন আমার জন্য বেঁচে থাকে। জীবনে সুখ পেল না কিছু মানুষ আমি অমানুষের কারণে। আপনারা সবাই দোষী, সবার কারণে আমার মায়ের জীবনটা তন্নছন্ন হয়ে গেছে। কেউ আমার মাকে সাহায্য করেনি, আশ্রয় দেয়নি। মানুষ এতটা নির্দয় হয় কীভাবে? মিরাজ মিয়া আর তার স্ত্রী দুজনে অনুতপ্ত। শ্রেয়াতের কথাগুলোর উত্তরে কী বলবে? সত্যি তারা অপরাধী, তাই তাদের কিছু বলার নেই। শ্রেয়াত কিছু বুঝতে পারছে না কীভাবে তার মাকে খুঁজবে। ভাবছিল তার মামার এখানে আসলে মায়ের সন্ধান পাওয়া যাবে, হয়তো কোনো সূত্রেই পাওয়া যাবে মাকে খুঁজে পাওয়া। কোনো সন্ধান না পেয়ে মনটা ভীষণ খারাপ হয়ে আছে। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে। কেন এমন হলো তার জীবন? মায়ের আদর ভালোবাসা থেকে কেন বঞ্চিত হলো? তার মায়ের জীবনটা এত কষ্টের লাঞ্ছনায় কেন কাটলো? সিরাতের দিকে তাকে অবন্তী বুঝতে পারছে সিরাত প্রায় কান্নাকাটি করে দিবে, চোখের পানি টলমল করছে। এমন পরিস্থিতির যেন কোনো সন্তান কখনো না পড়ে, আল্লাহর কাছে এমনটাই আরাধনা করছে অবন্তী। তার নিজের বাবার প্রতি এত রাগ হচ্ছে বলে বোঝাতে পারবে না। ইচ্ছে করছে মানুষটাকে খুন করে ফেলতে। সাথে তার মায়ের প্রতি রাগ হচ্ছে, কেন সে তার স্বামীর কথা বিশ্বাস করলো। নিজের স্বামীর চরিত্র সম্পর্কে কি ন্যূনতম ধারণা নেই? তাদের ভুল সিদ্ধান্তের জন্য একটা সুখী পরিবার ধ্বংস হয়ে গেল। সবগুলো মানুষ যেমন তার পরিবার, তেমনি সিরাতের মামি সবাই নিঃস্বার্থের জন্য সিরাতের মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, অন্যায় করছে।
অবন্তী বাসায় এসে চুপচাপ শুয়ে আছে জানলা বন্ধ করে। রাতে খাবার খাওয়ার জন্য মা কয়েকবার ডেকে যাচ্ছে, কিন্তু সে দরজা খুলছে না। রফিক মিয়া এসে জানলার কাছে ডাকলেন, অবন্তী, মা তোর কী হয়েছে? তুই নাকি বিকাল থেকে বাসায় এসে মন খারাপ করেছিস? শুনলাম সিরাতের সাথে ঘুরতে গেছিলি। সিরাতকে তোর সাথে খারাপ আচরণ করছে? যদি করে থাকে বল আমাকে, আমি তার বাবার সাথে কথা বলবো। সে যদি তোর সাথে অন্যায় কিছু করে থাকে বল, তাকে ছেড়ে কথা বলবো না। ভয় পাস না, দরজা খুলে দে। অবন্তী এত পরিমাণ রাগ হচ্ছে তার বাবার কথা শুনে, নিজের মানুষের সাথে অন্যায় করে আবার অন্যজনকে বলে সে অন্যায় করছে কিনা। বিবেকহীন মানুষ একটা। দরজা খুলে দিয়ে বাবার সামনাসামনি হয়ে অবন্তী বলল, তোমাদের মন মানসিকতা এত নিচু কেন? সিরাত সাথে আমি ঘুরে এসে আমার মন খারাপ এটা দেখে ভেবেই নিয়েছো সে আমার সাথে কিছু করেছে? সবার চরিত্র খারাপ ভাবার কোনো কারণ নেই। যে যেমন সে তেমনই ভাবে। সে যথেষ্ট পরিমাণ ভদ্র আর ভালো ছেলে। সে চাইলে অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্কও করতে পারত, এবং এখনও পারবে। তার সাথে আমি দুদিন ঘুরতে বের হয়েছি, আর আমার শরীরের সাথে তার শরীরে একটু স্পর্শ করতে চেষ্টা করেনি। এমন কোনো কথা বলেনি যাতে করে আমার অসম্মান হয়। আর তুমি তাকে কিনা কি সন্দেহ করে বসে আছো? সেটা তো থাকবেই। মানুষ বলে না, যে যেমন তার ধারণা তেমন। রফিক মিয়া বুঝতে পারছে না তার মেয়ে তার সাথে এরকম ব্যবহার করছে কেন। আকার ইঙ্গিতে বোঝালো তার চরিত্র ভালো নেই। কেন এমনটা বলল অবন্তী? তাই সে কিছু না বলে রুমা আক্তারকে গিয়ে বলল, তোমার মেয়ে কী হয়েছে? সে আমার সাথে এই প্রথমবার বাজে আচরণ করলো। তাকে জিজ্ঞাসা করো সে কী চায়। রুমা আক্তার অবন্তীকে কি জিজ্ঞাসা করলো, তোর কী হয়েছে? বাবার সাথে কেন বাজে আচরণ করছিস? দেখলাম বিকালে ফেরার পর থেকে তোর মন খারাপ। সিরাতের সাথে কিছু হয়েছে? সে তোকে কিছু বলেছে? বললে বল, ভয় পাওয়ার কিছু নেই। আম্মু, তোমরা নিজেকে কি ভাবো ধোয়া তুলসী পাতা, আর সবাই খারাপ? সিরাতের সাথে ঘুরতে গিয়েছিলেন বলে সে আমাকে কী করবে ফেলেছে, তাই মন খারাপ, এটা নিয়ে ভেবেছ? কেন, তোমরা কি কোনো অন্যায় অপরাধ করতে পারো না? অবন্তীর কথা শুনে রুমা আক্তার কিছুই বুঝতে পারছে না। কখন থেকে অবন্তী আবল তাবল বলেছে। তোর কী হয়েছে? কেন আমাদের সাথে এরকম করছিস? আমার কিছু হয়নি। তোমাদের সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। আমার চোখের সামনে তোমরা আসবে না। আমার যখন ইচ্ছে হবে আমি খেয়ে নেব। এখন যাও তুমি আমার রুম থেকে। রুমা আক্তার অবন্তীর রুম থেকে বের হয়ে রফিক মেয়েকে গিয়ে বললেন, তোমার সাথে যে ব্যবহার করেছে আমার সাথেও তেমনই করলো। এরকম কেন করছে? আমি সিরাতকে গিয়ে জিজ্ঞাসা করি কি হয়েছে অবন্তীর, কেন আমাদের সাথে এরকম বিহেভ করছে। সে ছাদে দাঁড়িয়ে আছে, ভাবছে এয়ারপোর্টে গেলে কি মাকে খুঁজে পাবে। আল্লাহ যেন তার মাকে পাইয়ে দেয়। রুমা আক্তার রুমে সিরাতকে না পেয়ে ছাদে আসলেন। সিরাতকে ডাক দিয়ে বললেন, বাবা সিরাত, তোমরা আজ কোথায় ঘুরতে গিয়েছিলেন? ফুপির প্রশ্ন শুনে সিরাত কিছুটা থমকে যায়। ফুপি এমন প্রশ্ন কেন করছে? অবন্তীকে তার মাকে বলে দিচ্ছে কেন ফুপু? আমরা তো আশেপাশে ঘোরাঘুরি করলাম, পার্কে গেলাম। ও আচ্ছা, ফেরার পর থেকে অবন্তীর দরজা বন্ধ করে শুয়ে আছে। আমি কয়েকবার ডেকেছি খাবার খেতে, সে দরজা খুলল না। এখন রাত হয়ে গেছে তবু খোলে না। তার বাবা তাকে ডাকতে গিয়েছিল। বাবার সাথে কি খারাপ ব্যবহার কখনো সে আজকে আগে তার বাবার সাথে আমার সাথে কখনো খারাপ আচরণ করেনি। তোমার আঙ্কেল খুব কষ্ট পেয়েছে। আমাকে বলল অবন্তী কেন এমন করছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো। আমি জিজ্ঞাসা করে আমার সাথে বাজে ব্যবহার করছে। এতটুকু বড় হয়েছে কখনো আমাদের দিকে চোখ তুলে তাকায়নি, মুখে মুখে তর্ক করেনি। আজ এই মেয়ে দুজনের সাথে কীরকম ব্যবহার করলো। তোমার সাথে কি তার কিছু হয়েছে, মানে রাগারাগি বা কথা কাটাকাটি? সিরাত বুঝতে পারলো অবন্তী কেন তার বাবা মার সাথে এমন করছে। সিরাত বলল, না তো, আমার সাথে ভালোই ছিল, বাসায় ফিরে এমন করছে কেন জানি না। সত্যি কি তুমি কিছু জানো না? জানলে আমার মেয়ে তো এরকম করার মানুষ না। আমি মিথ্যে বলবো কেন? চলেন অবন্তীর সামনাসামনি বলি, তার সাথে আমার কোনো রাগারাগি হয়নি। ঠিক আছে, তোমার আর এখন যেতে হবে না। রুমে খাবার দিয়েছি, খেয়ে নাও। রুমা আক্তার চলে যেতে সিরাত ফোন বের করে কল দিল অবন্তীকে। তুমি নাকি ফুপি আঙ্কেলের সাথে খারাপ ব্যবহার করতেছো। এখন তা করা ঠিক না। নিজেকে সামলাও। আমি যেন না শুনি এমন করছো। কি করবে বলো? আমার তো এদের দেখতে ইচ্ছা করছে না। আপাতত দেখে যাও, কিছু করার নেই। না দেখে কোথায় যাবে তুমি? দুচোখ যেখানে যায় সেখানে যাব। এদেরকে আমার মা বাবা বলতে বিবেক বোধে। নিজেকে নিয়ন্ত্রণ করো অবন্তী। আগে আমার বাবা মাকে খুঁজে পাই। আমার বাবাও কিন্তু কম অপরাধী নয়, তার শাস্তি পেতে হবে। বাংলাদেশে আসার পর থেকে আমিরুল ইসলাম ছোট ভাই সাব্বিরকে নিয়ে গার্মেন্টসের ব্যবসা শুরু করছে। সেহাদকে বলেছিল তার সাথে ব্যবসায় যোগ দিতে। সেহাদ বলেছিল কিছুদিন পর ব্যবসায় মন দিবে, আগে সে বাংলাদেশটা ঘুরবে, আসলে তার মাকে খুঁজবে, এটাই হলো আসল কথা। সেহাদ কিন্তু এখন তার বাবার সাথে তেমন কথা বলে না। আমিরুল ইসলাম এটা বুঝতে পারে। বাংলাদেশে আসার পর ছেলেটা তাকে এড়িয়ে চলছে। কেন এমন করছে তাকে জিজ্ঞাসা করতে হবে। সামনে খাবার নিয়ে বসে আছে সিরাত। খেতে ইচ্ছে করছে না, শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে এয়ারপোর্টে
কাছে গিয়ে মাকে যেন খুঁজে পায়, রাতটা যেভাবে হোক পার করে সকালে রওনা দিবে। এমন সময় আমিরুল ইসলাম বাসায় ফিরলেন। ছেলেকে চিন্তিত অবস্থায় খাবার নিয়ে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, কী হয়েছে তোমার? কয়েকদিন ধরে দেখছি তুমি খুব চুপচাপ, আমার সাথে আগের মতো কথা বলো না। কী নিয়ে তোমার এত টেনশন? তুমি কি রোদের জন্য চিন্তা করছো? যে মেয়ে তার নিজের ধর্ম ছেড়ে তোমার কাছে আসতে পারলো না, তুমি তার জন্য চিন্তা করে কী করবে? সে আর চুপ করে আছে। তার ইচ্ছে করছে না বাবার সাথে কথা বলতে। সে এদের কোনো উত্তর না পেয়ে আমিরুল ইসলাম আবার জিজ্ঞাসা করলো, কথা বলছে না কেন? তুমি আমাকে অ্যাভয়েড করে চলছো, সেটা আমি বুঝতে পারি। কারণ কি? তুমি আগের মতো কেন আমার সাথে মিশতে পারো না? এখনও সিরিয়াস চুপ। কেন যে এরকম করছে আমিরুল ইসলাম সেটাই ভাবছেন। ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন আমিরুল ইসলাম। বাবা, তোমার কি হয়েছে আমাকে বলো। আমার সাথে শেয়ার করলে তোমার মন হালকা হবে। আমি তোমার পাশে আছি। পাপা, তুমি আমার পাশে নেই, তাই তোমার সাথে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কি বলছো তুমি? আমি তোমার পাশে নেই? সারাটা জীবন তোমার পাশে থেকে গেলাম, দ্বিতীয় বিয়ে করিনি তোমার কষ্ট হবে বলে। আমার ধারণা ছিল সৎ মা তোমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে, আর এই তুমি বলছো আমি তোমার পাশে নেই? এ কথাটা তুমি বলতে পারলে? তোমার মনে হয় শুধু আমাকে হারানোর ভয়, তাই না? সত্যি সত্যি যদি হারিয়ে ফেলো তখন কেমন হবে পাপা? খুব কষ্ট হবে তোমার। সে আবল তাবল বলবে না, মেজাজ কিন্তু খারাপ হয়ে যায়। কখনো তোমার গায়ে হাত তুলিনি, আর একবার যদি বলো তোমাকে আমি হারিয়ে ফেলবো, আজকে প্রথমবার তোমার গায়ে হাত তুলবো। তোলো, মারো, মারো আমাকে, সেটার জন্য আমি ভয় পাই না। তুমি আমাকে এতকাল অন্ধকারে রেখেছিলে, সে অন্ধকার থেকে আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। আর থাকতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে আসছে অন্ধকারে। আমিরুল ইসলাম বুঝতে পারছে না সিরাত এগুলো কী বলছে। সিরাতের কথা কোনো মানে বের করতে পারছে না সে। আমিরুল ইসলাম ভেবে নিল রোদের জন্য তার মানসিক সমস্যা হচ্ছে। তাই আবার ছেলেকে খুব কাছে এসে মুখে গেলে হাত বুলে বলে, বাবা এমন পাগলামি করে না। জীবনে সব কিছু মেনে নিতে হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। এবার সিরাত তার বাবার হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে বললে, তোমার কাছে সব ঠিক হয়ে যেতে পারে আস্তে আস্তে, আমার কাছে কিছুই ঠিক হবে না। আমার জীবনটা তুমি এলোমেলো করে দিছো। আমি আমার মাকে চাই, আমার মাকে এনে দিতে হবে। তুমি আমাকে মায়ের আদর থেকে বঞ্চিত করছো তোমার পরিবারের লোকের কথায়। তুমি আমার মাকে ডিভোর্স দিয়েছো, কিন্তু আমাকে কেন রেখে দিলে? আমার মায়ের সঙ্গে কেন দিলে না? এতটা বছর ভুল শুনে এসেছে, আমার মা অন্য লোকের সাথে চলে গেছে আমাকে রেখে। এই মিথ্যেটা বলতে তোমার বিবেক বাঁধলো না? শুধু তুমিই না, তোমার পরিবারের প্রত্যেকটা লোক মিথ্যাবাদী। আমার মাকে মিথ্যা অপবাদ দিয়ে সংসার থেকে তারা তাড়িয়েছে। তুমি কেমন সময় নিজের স্ত্রীকে বিশ্বাস করলে না? যার সাথে এত বছর সংসার করছিলে তার চরিত্র কেমন তোমার জানা ছিল না? তোমার ভাই বোনের জামাই যা বললো তাই বিশ্বাস হয়ে গেল? একটা অসহায় মানুষ এত কান্নাকাটি করলো, তোমার পায়ে ধরলো, তুমি তো তার ভালোবাসার মানুষ ছিলে। অন্তত তুমি তাকে বিশ্বাস করতে, প্রমাণ করার চেষ্টা করতে ঘটনাটা সত্য নাকি মিথ্যা। তুমি কোনো কিছু প্রমাণ করতে চাইনি। রাগের বশবর্তী হয়ে আমার মাকে ডিভোর্স দিয়েছো। আমার মায়ের আদর থেকে বঞ্চিত করে মাকে সন্তানহারা করেছিল। শুনেছি মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় আমাকে খুঁজে বেড়েছে। সে যদি দুশ্চরিত্র হতো, সন্তানের জন্য পাগল হয়ে রাস্তায় ঘুরতো না। তোমার বোঝা উচিত ছিল। এখন তুমি আমার মাকে যেখান থেকে পারো খুঁজে এনে দাও, নাহলে তোমাকে আমি ছাড়বো না। তোমাকে বাবা বলে কখনো মেনে নেব না, কখনো না। তুমি যে ভয় পেয়েছিলে আমার মা আমাকে তার কাছে নিয়ে যাবে বাংলাদেশে আসলে, তার জন্য এত বছর বাংলাদেশে আসুনি। তুমি কি জানো সত্য কখনো গোপনে থাকে না? আল্লাহ সেটা কোনো না কোনোভাবে প্রকাশ করে। আমার সামনে এখন সত্য প্রকাশ করছে, তাই তো আমি বাংলাদেশে চলে এসেছি। এখন আমার মাকে আমি খুঁজে বের করি। যদি খুঁজে না পাই, দরকার হলে সারা জীবন একা থাকবো। তোমার মতো বাবার সাথে আমি থাকবো না। সন্তান হারানোর যন্ত্রণা আমি তোমাকে বোঝাবো। আমি তোমাকে বুঝিয়ে ছাড়বো কতটা কষ্ট লাগে সন্তান হারা হয়ে। সিরাতের কথাগুলো শুনে আমিরুল ইসলামের মুখে কুলো বেটে গেছে। সে বুঝতে পারছে না সিরাত এগুলো জানলো কীভাবে। তার মাকে খুঁজতে সে বাংলাদেশে এসেছে। সে ভয়ে এতদিন দেশে আসেনি, সেই ভয়টাই কি সত্যি হতে চলছে? তার ছেলে তাকে ছেড়ে চলে যাবে? সুবি কি সত্যি পাগল হয়ে গেছিল? সত্যি সে নির্দোষ? তাহলে তার ভাই বোন জামাই যা বলল সবার কথাটা কি বানোয়াট? কেন, কী কারণে তারা আমার সংসার ভেঙে দিতে চাইলো? আমির ইসলাম ভাবতে থাকলো, আমার আবার জানতে হবে সবার কাছ থেকে। আমি কাল সকালে সবাইকে জিজ্ঞাসা করব। সিরাত খাবার না খেয়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমির ইসলাম সিরাতের দরজার কাছে গিয়ে ডাকলো, কিন্তু সিরাত কোনো সাড়া শব্দ দিল না। সকাল হতে বাসা থেকে বের হয়ে গেল ঢাকার উদ্দেশ্যে। আমিরুল ইসলাম সবাইকে বলল তার ড্রয়িং রুমে আসতে, সবার সাথে কথা বলবে। আমিরুল ইসলামের 3 ভাই, বড় ভাইয়ের বউ রফিক মিয়া, রুমা আক্তার সবাই একসঙ্গে এসে বসে আছে ড্রয়িং রুমে। আমিরুল ইসলাম সোফায় বসতে বসতে সবার উদ্দেশ্যে বলেন, আজকে তোমাদের ডাকা হয়েছে যে কারণটা হলো সিয়াদকে আমাকে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন করছে,
তার প্রশ্নের কোনো জবাব আমি দিতে পারিনি। আমিনুল ইসলামের ভাই রবিন জানতে চাইলেও সিরাত আপনাকে কিসের প্রশ্নের সম্মুখীন করছে আর তার কারণে আমাকে কেন ডাকা হলো যদি ক্লিয়ার করে বলতেন। সেটাই বলতে ডেকেছি। এত বছর পর সিরাত তার মায়ের খোঁজ করতে চাচ্ছে। আমাকে বলেছে যেখান থেকে পারি তার মাকে খুঁজে এনে দিতে, নাহলে সে আমার সাথে থাকবে না। সে বলতেছে আমি তোমাদের কথা শুনে তার মাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে মস্ত বড় ভুল করছি। আর কেন তাকে আমার কাছে রেখে দিয়েছে সে জানতে চেয়েছে। রফিক মিয়া বললেন, আপনি সিরাতকে বলতে পারলেন না তার মা যে অন্যায় করছে, তারপর তার সাথে আপনার সংসার করার ইচ্ছে ছিল না, তাই তাকে ডিভোর্স দিয়েছেন। আপনি তার বাবা হন, তাই তাকে রেখে দিয়েছেন। তাকে যেভাবে হোক মানুষ করছেন ঐশ্বর্যের মধ্যে। তার মা কি পারত এইভাবে মানুষ করতে? এগুলো বলার সময় এখন না। আমাকে সে কথায় আটকে ফেলেছে। সিরাত জানতে চায় আমি কি নিজের চোখে দেখেছি তার মায়ের চরিত্র খারাপ, তার অন্যজনের সাথে অবৈধ সম্পর্ক আছে, আর কার সাথে সেটা কি কখনো খোঁজ করে দেখেছি সেই মানুষটাকে? যদি কোনো লোকের সাথে তার মায়ের খারাপ সম্পর্ক থাকতো, লোকটার খোঁজ খবর ঠিকই বের হতো। সত্যি তো আমার জানা নেই কার সাথে এই সম্পর্ক ছিল। তোমরা সেটা বলতে পারো কার সাথে অবৈধ সম্পর্ক ছিল। রফিক মিয়া, তুমি সত্যি করে বলবে সেদিন কি সুফিয়ার ঘর থেকে কাউকে বের হতে দেখছো? এমন তো হতে পারে বাসার ভিতর চোর ঢুকেছিল আর তুমি ভুল ভেবেছো। দরজা খুলে বের হতে দেখেছিলে তুমি? সত্যি বলবে? জি ভাইজান, আমি নিজ চোখে দেখেছি। দরজা খুলে লোকটা বের হয়ে গেছে। আমার কথা বিশ্বাস না করলে করবেন না, তার কারণে আপনার বোনকে ডেকে এনেছি, আর আপনার দুই ভাইকেও সেই লোকটাকে দেখেছি। শুধু তুমি দেখেছো দরজা খুলে বেরোচ্ছে, কিন্তু আর কেউ দেখেনি দরজা খুলে বেরোতে। রুমা, তুই কে দেখেছিস লোকটা দরজা খুলে বেরোতে? ভাই, আমি তোর ভাই। এতদিন পর এসে আমার সাথে মিথ্যে বলবি না। মরার ভয় করিস, মৃত্যুর পর কিন্তু আল্লাহর কাছে হিসাব নিকেশ দিতে হবে। না ভাইয়া, আমি দরজা খুলে বেরোতে দেখিনি। আমি দেখেছি গেটের কাছে লোকটা চলে যাচ্ছে, তখন মেজো ভাই সেজো ভাইকে তাদেরকে ডাক দেয়। শুধু তাহলে শুধু রবি মিয়া তুমি দেখেছো? তুমি একাই দেখেছো দরজা খুলে লোকটা বের হয়েছে? এই বাড়িতে তোমরা এতগুলো মানুষ, কারো কি চোখে পড়েছে সুফিয়ার অস্বাভাবিক আচরণ? তোমরা যারা মহিলা আছো দিনের বেলায় কখনো এই বাড়ির আশেপাশে দেখেছো অচেনা কাউকে? সুফিয়া এমন কোনো আচরণ দেখেছো যাতে করে তোমাদের সন্দেহ হয়? আমিরুল ইসলাম তিন ভাইয়ের বউ রুমা আক্তার এক বাক্যে বলে, না, আমরা এরকম কোনো কিছুই দেখিনি। যদি এরকম কোনো কিছু না, তাহলে হঠাৎ করে একটা লোক এসে সুফিয়ার ঘরে ঢুকে তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়, এটার খোঁজ খবর বাড়ির একটা মানুষ জানবে না? সেই পুরুষ কোথা থেকে আসলো? অসমান থেকে পড়ছে এমন তো না। আর এটাও না, সুফিয়ার কাছে তখন মোবাইল ছিল, মোবাইলে যোগাযোগ করে সে কোনো লোক বাসায় ডেকে আনবে। আমিরুল ইসলামের ছোটো ভাই সাব্বির বললেন, ভাইয়া, এখন যে বিচার বুদ্ধি দিয়ে তুমি সবাইকে চেপে ধরছো, 21 বছর আগে কেন এভাবে সবাইকে একসঙ্গে করে কথা বলে না? হুট করে সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স দিয়ে ফেললে। তোমার কিন্তু ভেবেচিন্তে কাজটা করা উচিত ছিল। এতদিন পর আফসোস করে কী হবে? দেখো গিয়ে সুফিয়া ভাবি হয়তো বিয়ে শাদি করে অন্যের সংসারে ভালো গেছেন। এখন আর এগুলো নিয়ে কথা বলো না। কেন বলছি সেটা তোমরা বুঝতে পারছো না। আমার ছেলের প্রশ্নের সম্মুখীন হয়েছি বলে আজ তোমাদের নিয়ে এই কথাগুলো বললাম। সে বলেছে তার মা নাকি পাগল হয়ে রাস্তায় রাস্তায় তাকে খুঁজে বেরিয়েছে। সে সে মানুষের কাছ থেকে জানতে পেরেছে তার মায়ের ব্যাপারে। তার জন্য তার মাকে খুঁজতে আজ বাসা থেকে বের হয়েছিল খুব ভোরবেলাতে। সিরাত বলেছে সে আমার সঙ্গে থাকবে না। যে ছেলের জন্য আমার জীবনটা পার করে দিলাম, সেই ছেলে যদি আমার সঙ্গে না থাকে আমি বেঁচে থাকবো কীভাবে? আমি আমার ছেলেকে ছাড়া বাঁচব না। সে আমার কলিজার টুকরো। তার মুখের দিকে তাকিয়ে আমি আজীবন কাটিয়ে দিলাম। ভাইজান, আপনি যদি ভুল করছেন। আপনি যদি দ্বিতীয় বিয়ে করতেন, এতদিন আপনার আরও ছেলে মেয়ে হতো, তখন সিরাতের জন্য এতটা কষ্ট পেতে হতো না আপনাকে। রবি মেয়ে বললেন, আমি তো ভুল সে প্রথম থেকেই করে এসেছি। বিয়ে না করে ভুল করার জন্য আফসোস নেই, কিন্তু এখন আফসোস হচ্ছে কেন আমি তখন কোনো কিছু না ভেবে এত বড় সিদ্ধান্ত নিলাম। আমার মাথায় এটা ঢুকে নেই তুমি একা দেখেছো লোকটাকে ঘর থেকে বেরোতে। সবার কথা শুনে ভাবছিলাম সবাই দেখেছে। আমি খুব বড় ভুল করে ফেলছি। ভাইজান, আপনি কি বলতে চাচ্ছেন আমি ভাবির নামে মিথ্যে বলছি? আমি কেন মিথ্যে বলবো? তুমি কেন মিথ্যে বলবে বা মিথ্যে কথা বলছো কি না সেটা পরে দেখা যাবে। সত্যি না একদিন সামনে আসবে, সেটার শাস্তি পেতে হবে সবাইকে। তুমি যদি মিথ্যে বলো তোমার শাস্তি পেতে হবে, আর আমি যে ভুল করেছি সেটার শাস্তি এখন আমাকে পেতে হবে। দেখা যাক সিরাত তার মাকে খুঁজে পায় কি না। ভুল তৃতীয় পর্ব আর একটা পর্ব আছে, পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।